মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে, চেহারায় একরাশ বিরক্তি আর জিদ নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ খুব জোরে কেউ একজনের গায়ের সাথে ধাক্কা খেলাম। উফ বলেই এক হাতে আরেক হাতের বাহু ডলতে ডলতে বললাম, চোখে দেখতে পাও না? হাঁটার সময় চোখ কি পকেটে নিয়ে ঘোরো? সরি বলো। মিম, কথা বলার সময় আগ পিছ ভেবে কথা বলবা, ভুলে যাইও না আমি তোমার সিনিয়র। তো সিনিয়র বলে তুমি ধাক্কা দিবা? আমি তো ইচ্ছে করে দেইনি, তোমার সাথে ধাক্কা লাগে নাই বা তোমার পায়ে পাড়া খাই নাই। এরকম ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে খুব কম পাওয়া যাবে। তাদের সবার চোখ খারাপ নাকি তোমার চোখ খারাপ? হাঁটার সময় কোন দিকে তাকিয়ে হাঁটো? তুমি সব কিছুতেই অস্থির। একটা মেয়ের এত অস্থির হওয়া ঠিক না, বুঝেছো? মেজাজ আরো খারাপ হয়ে গেল। সরি তো বললোই না, উল্টো এক কাদা ঝাড়ি শুনিয়ে দিল আমাকে। ক্যান্টিনে গিয়ে ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে রাখলাম। তারপর ক্যাচকুচ শব্দ করে একটা চেয়ার টেনে ধপ করে বসে পা নাড়াতে লাগলাম। একটু আগে আমার জীবনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার তো কান্না করা উচিত। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কেঁদে কেটে এক দফা বন্যায় ভাসিয়ে দিত ভার্সিটিটাকে। অথচ কান্না তো দূরে থাক, আমার মনও খারাপ হচ্ছে না। অনেক চেষ্টা করেও মন খারাপ করতে পারছি না, বরং মেজাজ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। কেন জানি আমি কারোর উপর রাগ অভিমান এসব করতেই পারি না। ভালো লাগা ভালোবাসা তো দূরের কথা, যা পারি তা হলো মেজাজ গরম করে কথা বলা। ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই মোটামুটি আমার এই মেজাজের সাথে পরিচিত। তাদের ভাষ্য অনুযায়ী আমার এই ধরনের আচরণকে চঞ্চলতা বলে না, পাগলামি বলে। সার্টিফিকেটবিহীন পাগল আমি। অনেক চেষ্টা করেও কোনো কষ্টের স্মৃতি মনে করতে পারলাম না। আগে আম্মুর কথা মনে পড়লে বাথরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতাম। এখন আম্মুর কথা মনে করলেও কান্না আসে না। আশ্চর্য, আমার কি কোনো কষ্ট নেই তাহলে? আম্মুর জন্য কেঁদে সব চোখের পানি শেষ করে ফেলেছি মনে হয়। ইস, একটু বাঁচিয়ে রাখা উচিত ছিল। শেষ কবে কেঁদেছি তারিখটা মনে করতে পারছি না, তবে ক্লাস 11-এ ওঠার পর থেকে কাঁদিনি এটা মনে আছে। কি আর করা। হঠাৎ হু শব্দ শুনে ক্যান্টিনের সবাই আমার দিকে তাকালো। আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে উঠলাম, বললাম, কি হয়েছে? সবাই ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এর আগে কাউকে কাঁদতে দেখোনি? শান্তিতে একটু কাঁদতেও দিবা না নাকি? আমার কথা শুনে তারা একে অপরকে বলল, মেয়েটা পুরাই মেন্টাল, এটা তো পাবনায় পাঠিয়ে দেওয়া উচিত। আমি তাদের কথায় কান দিলেও পাত্তা না দিয়ে আবার কান্নায় মনোযোগী হলাম। আবার উ করে শব্দ করে কাঁদতে লাগলাম। কি রে, কি করিস? দীপা, আদর করে দীপু ডাকি। আমার একমাত্র বন্ধু আমার পাশের চেয়ারটাতে বসে কথাটা জিজ্ঞেস করলো। আমি নিজের ঠোঁটটা ফুলে ভ্রুকুচকে বললাম, দেখছিস না কাঁদছি? কাঁদছিস? কই, চোখে পানি নেই, ফেসে ইমোশন নেই, এটা কেমন স্টাইলের কান্না? আমার স্টাইল। আমি কেন কাঁদছি সেটা জানতে চাচ্ছিস না কেন? না জানতে চাইলেও বলবি, এটা আমি জানি। দীপু, আমি শেষ। কিভাবে? রাজীবের সাথে ব্রেকআপ। কি? আল্লাহ, তুই ছ্যাঁকা খাইয়া এখানে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছিস? তোর তো উচিত বাসায় গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলা। তোর মনে হয় আমি ছ্যাঁকা খাওয়ার মতো মেয়ে? আরে না, আমি ওই হারামিরে ছ্যাঁকা খাওয়াইছি। আমি ব্রেকআপ করছি ওর সাথে। কালকের রিলেশন আজকেই ব্রেকআপ? তুই নিজেই তো রাজীবকে বললি তুই ওকে বয়ফ্রেন্ড বানাতে চাস। ধ্যাত্তারি, এসব ফিলিংস ইমোশন লাভ আমার মধ্যে নাই, আর রাজীব বা গুন্ডাটার মধ্যেও নাই। হ্যাতের তাকানোর স্টাইল দেখেই বুঝছি হ্যাতের মতলব কি। পাগল মেয়েরে ভালোবাসা যায় না, কিন্তু ঠিকই অন্য কিছু। ওরে সাংঘাতিক, বেঁচে গেলে মনে হচ্ছে। চল, এই খুশিতে কিছু খাওয়াবি। জুস খাবো, তুই খাবি? আমার আগে সে নীরবতা সে গম্ভীরতা সব কোথায় গেল? আম্মু মনে হয় যাওয়ার আগে সব নিয়ে গেছে। না হলে হঠাৎ করে কেন এত চঞ্চল আর উশৃঙ্খল মেয়ে হয়ে গেলাম? আম্মু আমাকে নিয়ে গেলেই পারতো। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছি। হঠাৎ দেখলাম জ্যামে আটকা পড়া একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভার সাহেব নিশ্চিন্ত মনে হা করে ঘুমাচ্ছেন। একটা মাছি ওনার মুখে ঢুকছে আর বেরোচ্ছে। কয় ঘন্টা জ্যামে বসে আছে আল্লাহ ভালো জানে। ওনার কানের কাছে চিৎকার করে বাচ্চাও অ্যাক্সিডেন্ট বলে দিলাম একটা দৌড়। পেছন ফিরে তাকিয়ে দেখলাম লোকটা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট নড়া দেখে বুঝতে পারলাম আমাকে নিশ্চয়ই গালি দিচ্ছে। ক্লাস শেষে হেলে দুলে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম আর আশেপাশের দোকান অফিস সাইনবোর্ডের লেখাগুলো পড়ছিলাম। পার্কিংয়ে রাখা একটা গাড়ির জানালার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলাম। তারপর কি ভেবে যেন গাড়ির চাকায় খুব জোরে একটা লাথি দিলাম। ব্যথায় উফ করে পেছনে ফিরলাম। আমার ঠিক সামনেই আবিদ নামে সেই ঝাড়িওয়ালা সিনিয়র আমার দিকে মেজাজ গরম করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি একটু হেসে চলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ডাক দিল, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন? বাসায় যাচ্ছি। আমার গাড়িতে লাথি দিলা কেন? এটা তোমার গাড়ি? মনে মনে ভাবলাম মিম
তুই আজকে শেষ, জমের হাতে পড়েছিস তুই। ভয়ে একবার ঢুক গেলাম। এটা তোমার গাড়ি? আল্লাহ, তোমার গাড়ি আছে? জানতাম না তো। তোমার গাড়িটা তো অনেক সুন্দর। এদিক ওদিক চোখ ঘুরে পালানোর পথ খুঁজছিলাম। এই আমার দিকে তাকাও, লাথি দিছো কেন বলো? আমি জানতাম না এটা তোমার গাড়ি, জানলে কখনোই লাথি দিতাম না, সত্যি। আমার গাড়ি হোক আর যার গাড়ি হোক, লাথি দিবা কেন? বললাম তো সরি। তুমি এখনো নিজের অস্থিরতা কমাওনি? আর যদি কখনো দেখি রাস্তায় ফাজলামি করতেছো তো দেখো কি করি। আচ্ছা ঠিক আছে। কয়েক পা সামনে গিয়ে আবার পেছন ফিরে দেখলাম আবিদ গাড়িতে উঠে বসেছে। দ্রুত পায়ে হেঁটে আবার গাড়ির চাকায় দুটো লাথি মেরে উল্টো দিকে দিলাম দৌড়। আবিদ গাড়ি থেকে নামে বলছিল, এই মিম, এই ফাজিল মেয়ে, দাঁড়া বলতেছি, দাঁড়া, কাল ভার্সিটিতে গেলে তোর খবর আছে। আমি দৌড়াতে দৌড়াতে ভাবছি কয়েক মাস আগেই তো পড়াশোনা শেষ করে ভার্সিটি থেকে বিদায় নিছো, শুধুমাত্র আমাকে ঝাড়ি দেওয়ার জন্য তুমি ভুলেও ভার্সিটিতে আসবে না। মনটা খুব খারাপ। একটু আগেই দীপা বলেছে ওর থেকে ধার নেওয়া টাকাগুলো ফিরিয়ে দিতে, ওর নাকি খুব দরকার আছে। এইদিকে আমার ব্যাগ খুঁজলে একটা 5 টাকার কয়েন ছাড়া কিছুই পাওয়া যাবে না। খুব টেনশনে আছি। এক হাতে মোবাইল গেমস খেলছি, আরেক হাতে জুসের প্যাকেট। মাঝে মাঝে জুসের স্ট্রতে অল্প করে টান দিচ্ছি। গেম ওভার হয়ে যাওয়ার মন আরো খারাপ হয়ে গেল। জুসটা থেকেও আর স্বাদ পাচ্ছি না, তাই পুরোটা শেষ না করে জুসটা পেছনের দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে একটা বিকট শব্দ শুনে পেছনে ফিরলাম। তাকিয়ে দেখি একটা গাড়ি পিলারের সাথে লাগানো, আর ড্রাইভারের সিট বরাবর গাড়ির সামনে ভাঙা গ্লাস বেয়ে কমলা রঙের তরল কিছু গড়িয়ে পড়ছে। গাড়ির উপর থাকা জুসের প্যাকেটটা দেখেই আমার চোখ কপাল উঠে গেল। আবিদকে গাড়ি থেকে নামতে দেখেই ব্যাগ খুলে মোবাইলটা ব্যাগে রেখে আবার দৌড়। আমাকে আর পাইকে। আবিদ পেছন পেছন কিছুক্ষণ দৌড়িয়েছিল, কিন্তু একটা বাড়ির ভেতর ঢুকে যাওয়াতে আমাকে আর দেখতে পায়নি। আজব তো, গেল কোথায়? মেজাজটা খারাপ লাগে না? বালিশের নিচে বিছানা চাদর উল্টে টেবিলের উপর বই খাতার ভাঁজ সব খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কি খুঁজছিস আমাকে বল, আমি খুঁজে দেই। কোনো দরকার নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো। তুই আমাকে মা হিসেবে 1 পয়সারও দাম দিস না কেন? কারণ তুমি তো আমার মা নও, তুমি আমার সৎ মা। তোমার স্বামী কি বাসায় আছে নাকি? হঠাৎ এত দরদ দেখাচ্ছ যে? আমাকে মা ডাকিস না ভালো কথা, তাই বলে নিজের বাবাকেও বাবা ডাকবি না? না, ডাকবো না। উনি এখন আর আমার বাবা না, উনি তোমার স্বামী আর তোমার সন্তানদের বাপ। আমার কেউ নেই। আমার আম্মু তো সেই কবেই মারা গেছে। আর তারপর আব্বু যেদিন তোমাকে বিয়ে করেছে, সেদিন থেকে আমার আব্বু আর আমার নেই। তুই তো আগে এমন ছিলি না। মা মা বলে আমাকে পাগল করে ফেলতি, পড়ালেখা করতি, সুন্দর করে চলাফেরা করতি, আর এখন? ও মা, হঠাৎ আমার এত প্রশংসা? তোমার কাছে আমি ভালো ছিলাম কবে? যে আব্বু কখনো আমাকে বকা দিত না, তুমি আসার পর সে আব্বু আমার গায়ে হাত তুলেছে। আমি আর কথা বাড়াতে চাই না। এতই যখন দরদ দেখাচ্ছ, তখন তোমার স্বামীর কাছ থেকে 10,000 টাকা এনে দাও। সেটাও তো পারবা না, এখন যাও। হ্যালো দীপু, তোর বাসায় কি আমি আইডি কার্ডটা ফেলে এসেছি? কোথাও খুঁজে পাচ্ছি না। দেখছি তো, কিন্তু নাই। একের পর এক টেনশন, এখন আইডি কার্ডটা কোথায় পাবো? টেনশনে ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে গেম খেলছি। এত রাতে আননোন নাম্বার থেকে কল। বুঝতে পারছি, এটা নিশ্চয়ই রাজীব বা গুন্ডার কাজ। ওর নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছি বলে এখন আননোন নাম্বার থেকে কল দিচ্ছে। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। হ্যালো। আরে রাখ তোর হ্যালো। তুই ফোন দিছস কেন আমারে? তোর কি লজ্জা নাই? আমারই ভুল হয়েছে। আসলে আমি সেই দিন তোর 2 গালে 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল, বদমাইশ কোথাকার। হ্যালো হ্যালো হ্যালো, মিম বলছো? না, আমি তোর আম্মা। এই তোমার সমস্যা কি? মানুষের সাথে এইভাবে কথা বলো কেন? তুই তো মানুষ না যে তোর সাথে সুন্দর করে কথা বলবো। দেখ রাজীব বা গুন্ডা কোথাকার, আর যদি কখন আমাকে ফোন দিছস তো তোর গাল আর আমার হাত মনে রাখিস। ফোন রাখ হারামি। মিম একটু চুপ করবা তুমি? আমি কোনো রাজীব বা গুন্ডা ফুন্ডা না। তাহলে তুই কে? আই মিন তুমি কে? আদিপ, এই খবরদার ফোন রাখবা না। নামটা শুনে জিভায় কামড় দিলাম, মাইরা লাইছে। এই ছেলে তো আসলে ডেঞ্জারাস। ফোন নাম্বার জোগাড় করে ফেলেছে। এখন আবার ছাড়ি। হ্যালো হ্যালো, কোন আবিদ তুমি? আমি তো ঠিক চিনতে পারছি না। আবার ফাজলামি? ও আচ্ছা, তুমি আবিদ, আমার ভার্সিটির সিনিয়র ভাইয়া। কেমন আছো? মজা নিবা না বুঝছো? আমি তোমার সাথে বিরিতির আলাপ করার জন্য ফোন দেইনি। পিরিতের আলাপ? বাই দা ওয়ে, আমার নাম্বার তোমাকে কে দিয়েছে? রাজীব বা, তাই না? তোমার আইডি কার্ডটা যেন কোথায়? এই রে, এখন মনে পড়েছে। মোবাইল রাখার জন্য যে ব্যাগ খুলছিলাম, তখন আর ব্যাগের চেনটা না লাগলেই তো দৌড়েছিলাম। আইডি কার্ডটা তখনই পড়ে গেছে নিশ্চয়ই। আল্লাহ, ওটা তোমার কাছে? তুমি এত ভালো, আমার আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য ফোন দিছো? আসলে মানুষ ঠিকই বলে, তোমাদের মতো ভালো মানুষদের জন্যই আমাদের পৃথিবীটা টিকে আছে এখানে, নাইলে কবেই ধ্বংস হয়ে যেত, বুঝছো? কাজ নাই আমার আর। তোমার কারণে আমার গাড়ির হেডলাইট আর গ্লাস ভাঙছে।
50,000 টাকা লাগতেছে ঠিক করার জন্য। কালকের মধ্যে টাকাগুলো দিবা তুমি। আমি কেন দিব? আজব ব্যাপার। আর হেডলাইট আর গ্লাস ঠিক করতে 50,000 টাকা? মজা লস, মজা নাও। গাড়ির চাকায় 3টা লাথি দিছিলা, মনে নেই? তো চাকা ফেটে গেছে নাকি? না, জরিমানা সহ 50,000 টাকা। 1 টাকাও দিব না আমি। দিবা না? আইডি কার্ড নিতে আসবা না আমার কাছে? মাথা খারাপ নাকি? আমি নতুন আইডি কার্ড বানিয়ে নিব, তবুও তোমার সামনে যাব না। তুমি আমাকে আর পাবাও না। সিম চেঞ্জ করবা? করো। ভার্সিটিতে আসা বন্ধ করে দিবা? করো। তোমার বাসা চিনতে আমার একটুও সময় লাগবে না। তার মানে তুমি আমার কাছ থেকে টাকাটা নিয়েই ছাড়বা? এক্স্যাক্টলি। তোমার অফিসের অ্যাড্রেস বলো, আমি দিয়ে আসবো। এত কষ্ট করতে হবে না, আমি কালকে ভার্সিটিতে আসবো। টাকাটা দিবা আর আইডি কার্ড নিবা। কালকে? মগের মুল্লুক নাকি? সময় লাগবে আমার। কত সময়? বললাম তো দিয়ে দিব। প্রায় 1 মাস হয়ে গেল আবিদ প্রতি রাতে আমাকে কল করে জানতে চায় টাকা কখন দিব। মাঝে মধ্যে ভার্সিটির সামনেও আসে। আমি আজ দিব কাল দিব করে ওকে ঘুরাচ্ছি। আমি বুঝি না এত টাকা পয়সাওয়ালা মালিক হয়েও 50,000 টাকার জন্য আমার পিছে ঘুরছে কেন। আসলে ঠিক কিপটা আর দয়াহীন মানুষরাই ধনী হয়। আমাকে যতবার ফোন করেছে আর যতবার টাকার জন্য ভার্সিটির সামনে এসেছে, তাতে মনে হয় ওর আরও 50,000 টাকা খরচ হয়ে গেছে। তবুও আমার কাছ থেকে 50,000 টাকা ও নিবেই। আইডি কার্ড অবশ্য আগেই ফিরিয়ে দিয়েছিল। ভার্সিটির রাস্তা ধরে হাঁটছি, আমার পাশে আবিদের গাড়ি থামলো। আমি ওর দিকে করুণ মুখ নিয়ে তাকিয়ে আছি। যদি একটু মায়া হয় আমার জন্য, দেখা যাক কি বলে। কোথায় যাচ্ছ? বাসায়। কেন? গাড়িতে ওঠো। ওঠো বলছি না। না উঠলে কিন্তু এক্ষুনি থানায় ফোন করব। কথায় কথায় একদিন ভুল করে আবিদকে বললাম যে আমি আমার বাবাকে না সব থেকে বেশি ভয় পাই, পুলিশকে। এই খাকি পোশাক পরা লোকগুলোকে এত ভয় পাই কেন আল্লাহই জানে। আর তাই আবিদ সারাক্ষণ আমাকে পুলিশের ভয় দেখায়। কি আর করা, অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে বসলাম। বললাম, আজকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট কেন? আমি তোমার গাড়িতে বসেছি তাই। তোমার গাড়ি তো আর ভুলে যায়নি আমি তার সাথে কি কি করেছিলাম। এটা আমার সব থেকে প্রিয় গাড়ি। আমি এই গাড়িতে অন্য কাউকে উঠতে দেই না, কেউ টাচ করার সাহস পায় না। আর তুমি? তোমার আরো গাড়ি আছে? না, এটাই শুধু। সব থেকে প্রিয় বলতে বোঝালাম বাইক, সাইকেল, পিসি, এইসবের প্রতি আমার তেমন ইন্টারেস্ট নেই, সময়ও দেই না। আর এই গাড়ি নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করি, লং ড্রাইভে যাই। কথাবার্তা শুনে মনে হচ্ছে আবিদের মন আজ বেশ ফুরফুরে। টাকার কথা হয়তো ভুলে গিয়েছে। আর যেন মনে না আসে আমি সেই চেষ্টাই করছিলাম। কোথায় নিয়ে যাচ্ছে তাও জানি না, জিজ্ঞেসও করতে পারছি না, কারণ এরপর যদি আবার টাকার কথা বলে। আমি বললাম, লং ড্রাইভে গার্লফ্রেন্ডকে নিয়ে? আবিদ আমার দিকে ভ্রুকুচকে তাকালো, তারপর আবার সামনের দিকে তাকিয়ে বলল, আমার টাকাটা কবে পাচ্ছি? টাকা এই তো কয়েকদিনের মধ্যেই দিয়ে দিব। আমার মনে হয় তুমি 1 টাকাও জোগাড় করতে পারবে না। তার চাইতে তুমি অন্যভাবে শোধ করে দাও। কিভাবে? আমি তোমাকে একটা চাকরি দিব, প্রতি মাসে 500 টাকা, যা আমি তোমাকে দিব না। 50,000 টাকা থেকে কাটা পড়বে। মাসে 500 টাকা? এটা কেমন চাকরি? আজকাল ফকিরাও তো দিনে 2-2,500 টাকা কামাই করে, আর আমাকে এভাবে 50,000 টাকা শোধ করতে তো পুরো জীবন চলে যাবে। যাই হোক, চাকরিটা কি? আমার বাসার কাজের মেয়ে। কি? ছি, আমি আপনার বাসায় কাজের মেয়ে হব? আপনি ভাবলেন কি করে? 1 টাকাও পাবেন না আপনি। আমার কথা শুনে আবিদ গাড়ি থামালো। ওকে, তাহলে পুলিশকে কল। আরে না না, কল করতে হবে না, আমি কালকে আপনার টাকা দিয়ে দিব, আই প্রমিস। গাড়ি থেকে নেমে গেলাম। না, যেখান থেকে হোক কালকে ওর টাকাটা ওকে দিতেই হবে। তাতে যদি অন্তত পিছু ছাড়ে, কাজের মেয়ে হতে হবে বা জেলে যেতে হবে। বাবার কাছে টাকা চাইলাম কিন্তু দিল না। উপায় না পেয়ে মায়ের চুরি জোড়ায় বিক্রি করে দিলাম। ছল ছল চোখে কাঁদো কাঁদো স্বরে দোকানদারকে বুঝিয়ে বললাম, এই চুরি জোড়া যেন আর কোথাও বিক্রি না করে। আমার টাকা হলে আমি কিনে নিব আবার। সন্ধ্যা হয়ে গিয়েছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে সাথে আনা ট্রলি ব্যাগটার উপর বসে আছি। বাসায় ফিরে যাব কিনা ভাবছি, কিন্তু বাসা থেকে চিরতরে বের হয়ে আবার বাসায় ফিরে যাব? কখনো না। আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো, তাও আবার সৎ মায়ের ভাইয়ের ছেলের সাথে? অসম্ভব। আমি কিছুতেই বিয়ে করব না। উপায় না দেখতে পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে আসলাম। দিবারা সবাই নাকি গ্রামের বাড়িতে গিয়েছে, তাই ওর বাসায়ও যেতে পারছি না। এখন কোথায় যাব? হঠাৎ চোখের উপর গাড়ির আলো পড়ায় চোখের সামনে হাত দিয়ে চোখকে রক্ষা করছি। হাত সরে দেখলাম আবিদ আসছে। দৌড়ানোর মুডে ছিলাম না, তাই বসে রইলাম। এই যে লেডি গুন্ডা, আপনি এখানে? ভ্রুকুচকে ওর দিকে একবার তাকিয়ে আরেকবার রাস্তার চলা গাড়িগুলো দেখায় মনোযোগ দিলাম। ও আবার বলল, কোথায় থাকেন আপনি? সেই যে 20,000 টাকা পাঠিয়ে উধাও হয়ে গেলেন, আর তো খবর নেই আপনার। ফোনও সুইচ অফ করে রেখেছেন। আমার কাছে আর টাকা নাই। নেই বললে তো হবে না, পুলিশকে ফোন দিব। তুমি চিন্তা করো না, আমি পুলিশকে বলে দিব 3 মাসের বেশি যেন তোমায় না রাখে। থানায় তো কিছুতেই যাব না আমি। পুলিশগুলো আরো বেশি খারাপ হয়। তার চাইতে বরং ওর শর্তে রাজি হলে থাকার একটা জায়গাও হয়ে যাবে। মনে মনে এসব ভেবে বললাম, আমি তোমার শর্তে রাজি আছি। আমার কি শর্ত? বললা না তোমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকতে। এত বড় একটা অ্যাপার্টমেন্ট দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল।
মনে হচ্ছে যেন শোপিসের দোকানে এসেছি। কি সুন্দর করে ঘর সাজানো, মনে হচ্ছে এখানে কেউ থাকার জন্য না, কেবল সৌন্দর্যের জন্য সাজিয়ে রাখা হয়েছে। দোকানে যেমন কিছু জিনিসের উপর লেখা থাকে হাত লাগাবেন না, এখানেও মনে হচ্ছে সেরকম জিনিসপাতিতে হাত লাগানো নিষেধ। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এ বাসায় আর কে কে থাকে। কেউ না, আমি একাই। তোমার আম্মু আব্বু কই? তারা তাদের বাসায়, এখানে আমি একাই থাকি। জানতে পারলাম ওর আম্মু আব্বু বিজনেস, মিটিং, পার্টি, অ্যাব্রোড এসব নিয়ে ব্যস্ত থাকে। ওকে দেওয়ার মতো সময় ওনাদের নেই। ওনাদের সাথে থাকলে সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে, আর ওনাদের বাসায় 2 দিন পর পর পার্টি হয়। এসব আবিদদের কাছে ভালো লাগে না, তাই ও এ বাসায় একাই থাকে। এসব কথা শুনে ঢোক গিললাম। আবিদ আমার দিকে তাকে একটু হেসে বলল, ভয় পাচ্ছো? আমি কিন্তু ওরকম ছেলে না। মানে আমি আর তুমি এই বাসায় একা থাকবো? কিভাবে সম্ভব? দুজন একা কিভাবে হয়? আর বললাম তো আমি ওইরকম না। তুমি ওই যে ওই ঘরটাতে থাকবে। আর শোনো, ঘুমাবার আগে রুমের দরজা লাগাতে ভুলবে না কিন্তু। দরজা লাগাতে বলছো কেন? তুমি না বললা তুমি ওইরকম ছেলে না? হতে কতক্ষণ? আবিদের সাথে প্রায় 1 সপ্তাহ একাই বাসায় আছি। এখান থেকে ভার্সিটিতে আসা যাওয়া করি। আবিদ আসলে অন্য ছেলেদের থেকে আলাদা। কখনো আমার দিকে খারাপ চোখে তাকায়নি, ভুল করেও কখনো আমার হাতও স্পর্শ করেনি। ওকে যতই দেখতাম ততই ভালো লাগতো। এমনটা এর আগে কখনো হয়নি। কখনো কোনো ছেলের জন্য এমন ভালো লাগা তৈরি হবে তা ভাবিওনি। বাবা একবার ফোন বের করে বাসায় ফিরতে বলেছিল। আমি বললাম আমি গার্লস হোস্টেলে আছি আর ভালো আছি। এ বাড়িতে আসার পর নিজেকে কেমন কর্ত্রী মনে হচ্ছিল। আমি নিজেও রান্না করতে পারি না, তবুও চেষ্টা করতাম আর আবিদ আমাকে শিখিয়ে দিত। ও মাঝে মাঝে বলে, আমি বুঝি না এই বাড়িতে তুমি কাজ করতে এসেছো নাকি আমি? সব কাজ আমাকেই করতে হয়। মাসে 200 টাকা করে হিসেব হবে তোমার। বারে তুমি এই বাসায় একা থাকতে ভয় পাও। আমি আসার পর কিছুটা সাহস পেয়েছো, সেজন্যই তো আরো 500 টাকা বাড়ানো উচিত। আমি ভয় পাই? ভালোই বলেছো তো। এই সিগারেট ধরাবো না। তোমাকে না কতবার বললাম বাইরে থেকে খেয়ে আসতে? এইসব আমার অসহ্য লাগে। বউদের মতো শাসন করছো যে। বউরা এভাবে শাসন করে? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের কথা তো কিছুই বললা না। সে কি জানে আমি এই বাসায় থাকি? আমি কখনো বলেছি আমার গার্লফ্রেন্ড আছে? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললাম। সামনে দাঁড়ানো মহিলাকে চিনতে কষ্ট হলো না। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আসুন, ভেতরে আসুন। তুমি কে? এখানে কেন? আবিদ কোথায়? আমার নাম মিম, নুজহাত মাহিরা মিম। বসুন আন্টি। আন্টি আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছেন। আমার পা হতে মাথা পর্যন্ত কয়েকবার চোখ বুলিয়েছেন। তারপর আমার কথা শুনে তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। আবিদ ওর রুম থেকে বেরিয়ে এসে বলল, আম্মু ও মিম। আমি ওর নাম জানতে চাইনি, জানতে চাই ও এখানে কেন। কে ও? ও কি তোমার গার্লফ্রেন্ড? তুমি তো বলেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে এই মেয়েকে তুমি বিয়ে করে বউ নিয়ে এসেছো এই ঘরে? আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো? এই জন্যই কি তুমি আমাদের ছেড়ে আলাদা থাকো? আমাকে বলার সুযোগ তো দিবা। ও আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কিছুই না। তাহলে কি তুমি লিভ টুগেদার করছো? আম্মু আমার বাসায় কাজ করে, কাজের মেয়েও। কাজের মেয়ে? এত পরিপাটি দেখে তো মনে হচ্ছে না। সন্ধ্যার সময় মেঝেতে পা মেলে দেয়ালের সাথে হেলান দিয়ে বারান্দায় বসে আছি। আবিদের মুখ থেকে কাজের মেয়ে কথাটা শুনে কেন জানি আমার খুব খারাপ লেগেছিল। এর আগে কখনো এতটা খারাপ লাগেনি, কিন্তু আজ ওর মায়ের সামনে বলাতে এত খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। কেন জানি ওর উপর খুব অভিমান হচ্ছে। চোখটা কেমন জানি ভিজে যাচ্ছে বারবার। আবিদকে দেখে আমি পা গুটিয়ে নিলাম। ও আমার পাশে এসে বসলো। এতটা কাছাকাছি আমরা কখনোই বসিনি। আমি ওর দিকে তাকালাম না। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। কেন? আসলে আম্মুর সামনে তোমাকে। সেই জন্য সরি বলতে হবে? তুমি কি কিছু ভুল বলেছো? মিম, আমি কিন্তু কখনোই তোমাকে কাজের মেয়ে ভাবিনি। আমি কিছু বললাম না, বারান্দা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। তোমাকে একটা কথা বলার ছিল, আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি, কারণ তুমি সেই কথাটা উপলব্ধি করার মতো মেয়ে ছিলে না। তাই আমি অপেক্ষা করেছিলাম। আমার মনে হচ্ছে আজ তুমি সেই কথাটার মিনিং আর ইম্পর্ট্যান্স দুটোই বুঝতে পারবা। আবিদের কথার আগামাথা কিছু বুঝতে পারছিলাম না। কি এমন কথা বলবে যার ইম্পর্টেন্স এখন বুঝবো আমি? পরের কথাগুলো শোনার জন্য আমি ওর দিকে আগ্রহী চোখে তাকিয়ে আছি। ও বলল, দেখো মিম, মানুষের লাইফটা আসলে অনেক অদ্ভুত। কখন কি হয়ে যায় কেউই বুঝতে পারে না। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষের মধ্যে চেঞ্জ আসেই, সেটা সময়ের ব্যবধানে হোক বা পরিস্থিতির কারণে হোক। আমি ঠিক বুঝতেছি না তোমার কথা। তুমি এখনো বুঝো না? আচ্ছা, তুমি এত বোকা কেন? তুমি বুঝো না আমি কেন তোমাকে বারবার ফোন দিতাম, কেন তোমার ভার্সিটির সামনে যেতাম? টাকার জন্য? গাড়ির লাইট ঠিক করতে 50,000 টাকা লাগে। নিজেকে অনেক চালাক ভাবো, অথচ তুমি জানো না যে তুমি সব থেকে বড় গাধি। আমি গাধি? না তো কি, গাধি তো। তোমার মাথায় এটা আসলো না যে আমার এত টাকা থাকতেও আমি টাকার জন্য তোমার পিছে ঘুরবো কেন? কারণ তুমি তো কিপটা, তোমার কোনো দয়া মায়া নেই।
আবার বাচ্চাদের মতো শুরু করলা? না, তোমাকে আর একটু বড় হতে হবে, তারপর কথাটা বলবো। আরে না না, আমি বড় হয়েছি তো, তুমি বলো। বলবো? হ্যাঁ বলো। আবিদ আমার হাত ধরলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, আর ও আমার চোখের দিকে। ওর চোখের ভাষা এসব কি বলছে, নাকি আমি ভুল ভাবছি? আবিদ আমাকে ভাবতেই মনে হচ্ছে বুকের ভেতর কিছু একটা খুব দ্রুত ওঠানামা করছে। আর তাকাতে পারছিলাম না ওর চোখের দিকে। চোখ সরিয়ে হাতটা সরিয়ে নিলাম আমি। ভালোবাসি মিম। কথাটা শুনেই আবার বুকের ভেতর কেমন যেন করে উঠলো। কিছুদিন ধরে আবিদকে দেখলে বা ওর কথা শুনলে বুকের ভেতর এরকম অনুভূতি হয়। ধীরে ধীরে আবিদের দিকে তাকালাম। ও সামনের দিকে তাকিয়ে আছে, সম্ভবত ওকে দেখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। আমি বুঝলাম ও এখন আবার আমার দিকে তাকাবে, তাই চোখ সরিয়ে নিলাম। কেন জানি আমি চাচ্ছিলাম না যে আমাদের চোখাচোখি হোক। ও আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে মিম। করে জবাব দিলাম, তবু আবিদের দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আই রিয়েলি লাভ ইউ মিম। ভাবতেও পারিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো। কেন জানি তোমার পাগলামিগুলো আমার ভালো লাগতো। তোমাকে যে ভালোবাসি এটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু তোমাকে বুঝতে দেইনি, কারণ আমি চেয়েছি আমার জন্য তোমার মনে আস্তে আস্তে ভালো লাগা গড়ে উঠুক, যেন এর স্থায়িত্ব আজীবনের জন্য হয়। হঠাৎ করে তৈরি হওয়া ভালো লাগা বা ভালোবাসা, যাই বলি না কেন, তা হঠাৎ করে আবার শেষ হয়ে যায়। তোমাকে আরও আগে বললে হয়তো বা তুমি আমাকে রাজীবের মতোই ভাবতে যে তোমার প্রতি আমার কোনো ভালোবাসার ফিলিংস নেই, কেবল ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। আমি বলছি না আমার সেটা কখনো হয়নি। আমি এও বুঝতে পেরেছি যে তুমিও আমায় ভালোবাসতে শুরু করেছো। সো তোমাকে কাছে পাওয়াটা আমার জন্য খুব কঠিন কিছু ছিল না। কিন্তু সব থেকে বড় কথা কি জানো, আমি মেয়েদেরকে শ্রদ্ধা করি, আর তোমার প্রতি একটু শ্রদ্ধাবোধ বেশি থাকাই স্বাভাবিক। আমি চেয়েছি তুমি আমাকে ভয় না পেয়ে আমার কাছে নিজেকে নিরাপদ ভাবো। চুপচাপ আবিদের কথাগুলো শুনছিলাম। কেন জানি ইচ্ছে করছে ওর কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি। বিশ্বাস করা কি ঠিক হবে? সত্যিই কেউ আমাকে ভালোবাসে? মন থেকে আমার প্রতি ভালোবাসা ছিল বলেই টাকার বাহানা দিয়ে আমার পিছে পিছে ঘুরতো? ওর কথাগুলো সব সত্যিই মনে হচ্ছিল। কি বলবো না বলবো তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আবিদ আবার আমার হাত ধরে একজোড়া চুড়ি পরিয়ে দিল। চুড়িগুলো দেখে আমি আবিদের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এগুলো তো আমার মায়ের চুড়ি। আমার চোখ ছলছল করছিল। তাহলে আবিদ সত্যি এতদিন খেয়াল করতো আমি কোথায় যাওয়া আসা করি? ওর ভালোবাসায় আর কোনো সন্দেহ রইল না। কিছু না বলে আবিদের গলা জড়িয়ে হু হু করে কাঁদতে শুরু করলাম। কিছুদিন আগে নতুন করে বাঁচার যে ইচ্ছা জেগেছিল তা মনে হচ্ছে আজ আবার আরও বেড়ে গেছে। আবিদকে নিয়ে বাঁচতে ইচ্ছে করছে। পরদিন সকালবেলা এরকম একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। ভালোবাসার আনন্দে সব চিন্তার কথা ভুলে গিয়েছিলাম। আবিদের বাবা মা দুজনেই বাসায় উপস্থিত হলেন। দুজনকে খুব গম্ভীর দেখাচ্ছে, আর আমি আর আবিদ অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আবিদের বাবা বললেন, এই মেয়েকে ও মিম। তোমার সাথে সম্পর্ক? আমি ওকে ভালোবাসি, বিয়ে করব ওকে। দেখছো, আমি তোমাকে আগেই বলেছি যে এই মেয়ের সাথে আবিদের সম্পর্ক আছে। কাজের মেয়েটি কিছু না। আবিদের আম্মু এবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি আসলে এই বাড়ির কাজের মেয়ে, আর বাসন ধোয়ার সময় খুব দামি একটা কাঁচের প্লেট ভেঙে ফেলেছি। আবিদ আমাকে বিয়ে করতে চায় এটা শোনার পর থেকেই উনি আমাকে কাজের মেয়ের চোখেই দেখছেন। তুমি নাকি তোমার আম্মুকে বলেছো এই মেয়ে তোমার বাসায় কাজ করে? বলেছিলাম। তাহলে আজ বলছো তাকে তুমি বিয়ে করতে চাও? মিথ্যে বলেছিলে কেন? আবিদের কাছ থেকে আমার ফ্যামিলির সম্পর্কে শুনে ওর আম্মুর মেজাজ আরো গরম হয়ে গেল। শেষমেশ একটা কাজের মেয়েকে বিয়ে করতে চায় তোমার ছেলে। আমি এই মেয়েকে কখনোই পুত্রবধূ হিসেবে মেনে নিব না। আবিদ, তুমি ওকে বিয়ে করতে পারবে না। কেন পারবো না? ওর সমস্যা কি জানতে পারি? কারণ ও আমাদের সোসাইটির সাথে মিলবে না। যেই মেয়ে বিয়ের আগে একটা ছেলের সাথে একই বাড়িতে থাকে, সেই মেয়ে কেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে তা বোঝা হয়ে গেছে। আম্মু তুমি ভুলে যেও না, সেই মেয়েটা কিন্তু তোমার ছেলের সাথেই ছিল এই বাড়িতে। তাহলে মিমের ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে কোনো তফাৎ দেখছি না আমি। তুমি আমাদেরকে ইনসাল্ট করছো? একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বললে? মিম রাস্তার মেয়ে না আম্মু। আজকে যদি আমি তোমাদের লেভেলের বা তার চাইতেও উপরের লেভেলের কোনো মেয়েকে এই ঘরে নিয়ে আসতাম, তাহলে তো তোমরা তাকে রাস্তার মেয়ে না বলে হাসি মুখে ঘরে ওয়েলকাম করতে। আরও মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হওয়াতে এটা তোমাদের খারাপ লাগছে? তোমাদের অবহেলায় যখন এই পুরো পৃথিবী আমার অসহ্য হয়ে গিয়েছিল, তখন এই মেয়েটাই আমার বাঁচার পথ হয়ে দাঁড়ালো। এই মেয়েটাই হয়ে উঠলো আমার হাসি, আমার সুখের কারণ। আর সবচেয়ে সত্যি কথা কি জানো, এই মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলো জানে কিভাবে অন্যকে সুখে রাখতে হয়। তুমি যতই যাই বলো না কেন, আমি এই মেয়েকে কিছুতেই মানব না। তুমি এই মেয়েকে বিয়ে করতে পারবে না, ব্যাস। রাস্তার সস্তা মেয়ের যত সব। সহ্য করে থাকতে পারলাম না। ইচ্ছে করছিল আবিদের আম্মুকে কিছু বলি, কিন্তু কোথা থেকে যেন একটা বাধা অনুভব করলাম।
হয়তো আবিদের প্রতি ভালোবাসা আছে বলে ওর মা বাবার সাথে উঁচু স্বরে কিছু বলার দুঃসাহস দেখাতে পারছিলাম না। সৃষ্টিকর্তা মনে হয় আবার আমার কাছে শত অপমান অত্যাচার সহ্য করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু সহ্যের সীমা অতিক্রম করায় কিছু না বলে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আবিদ কয়েকবার ডেকেছিল, কিন্তু আমি সাড়া দেইনি। আমার মতো আবিদও বুঝতে পেরেছে এখানেই হয়তো সব শেষ। বাসায় ফিরে গেলাম, ভেবেছিলাম আগের মতো বাবার সৎ মায়ের ভালো মেয়ে হয়ে থাকবো, আর পাগলামি দুষ্টুমি করব না। কিন্তু বাবা কিভাবে যেন খবর পেয়ে গেলেন আমি আবিদের বাসায় ছিলাম এতদিন। তারপর সৎমা টিপ্পনি কেটে বলেছে, আমার ভাইপোকে বিয়ে করবে না বলে বাসা থেকে বেরিয়ে অন্য এক ছেলের সাথে থেকেছে। নিজের বাবার মান সম্মানের কথা একটাবারও ভাবলে না? তোমার মতন মেয়ের দরকার নেই আমার। যে পথে এসেছো সে পথ দিয়ে আবার বেরিয়ে যাও আমার ঘর থেকে। সন্ধ্যার পর সেদিনের মতো ল্যাম্পপোস্টের নিচে রাখা ট্রলি ব্যাগটার উপর বসে আছি। মনে হলো কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। দেখে তো আবিদই মনে হচ্ছে। কিছুটা কাছাকাছি আসায় বুঝতে পারলাম এটা আবিদ, আর ওর কাঁধে একটা ব্যাগ। এই যে ম্যাডাম, আপনি এখানে? তুমি কাঁধে ব্যাগ কেন? তোমার গাড়ি কোথায়? বাবা বললেন তোমাকে বিয়ে করলে ওনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেরত দিতে হবে, আর মা বললেন ওই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমি ভাবলাম ও বাড়িতে থেকে কি করব আমি, তাই বেরিয়ে গেলাম। ভালো করেছি না? হুম, খারাপ করেছো। ফিরে যাও তুমি। আমার সাথে জড়ানো ঠিক হবে না তোমার। আমার বিলায় আমার এই কয় মেয়াও জ্ঞান দেয়া শিখে গেছো? একে অন্যের হাত ধরে অজানা গন্তব্যের দিকে হাঁটছি। দুজন মিলে ভালোবাসার নতুন রাজ্য করে তুলবো। পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, যতদিন বাঁচি না কেন, মৃত্যু পর্যন্ত এই মানুষটার হাত ধরে থাকতে রাজি আছি। এই মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি।